এখানে হচ্ছে দেখেন আমরা উপরের যে বারটা আছে এটাকে আমাদের কি বলে, মেনু বার, তাই না? এরপরে যে বারটা আছে এটার নাম কি, কন্ট্রোল বার, তাই না? আর এরপরে যে অংশটা আছে এটাকে বলে ট্যাব বা উইন ট্যাব, তাই না? এখানে যতগুলো আমি ফাইল নিব সবগুলো হচ্ছে এখানে ট্যাব আকারে শো করবে। দেন ডান সাইডে এটা হচ্ছে কি টুলবার, সরি বাম সাইডে টুলবার, ডান সাইডে ফ্লাই উইন্ডো, তাই না? বা আমরা আবার অনেকে উইন্ডো বারও বলি, ঠিক আছে? কারণ এখানে যতগুলো অপশন থাকে সবগুলো কোত্থেকে পাওয়া যায়, উইন্ডো মেনু থেকে না? তাহলে এইটা হচ্ছে আমাদের অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটা হচ্ছে কি ইন্টারফেস। দেন এখানে আমাদের যে কাজের ক্ষেত্রে দেখেন, তাহলে এই যে প্রত্যেকটা টুল এটা হচ্ছে আমাদের কাজের জন্য একটা যন্ত্র বা যন্ত্র না, সাধারণ মানুষ কাজ করে টুল দিয়ে না? তো এখন দেখেন এই টুলটার ক্ষেত্রে আপনার যে কোনো একটা টুল যে কোনো সময় সিলেক্টেড থাকবে আপনার মাউসের সাথে। আগে একটু খেয়াল করেন, এখন আমার মাউসের কি একটা কার্সর দেখা যাচ্ছে, এটাকে কি বলে, কার্সর। যখন আপনি কোনো টুল সিলেক্টেড থাকবেন তখন আপনার এই কার্সরের রূপ বা চিত্রটা কি হয়ে যাবে, পরিবর্তন হয়ে যাবে। যেমন আমি যদি এই টুলটা সিলেক্টেড থাকি, কার্সরের রূপটা কি একটু ডিফারেন্ট আছে না? যদি আমি এই টুলটা সিলেক্টেড থাকি, দেখেন কার্সরের রূপটা কি চেঞ্জ আছে। তাহলে গ্রাফিক্স ডিজাইনে কাজ করতে গেলে আমাদের মাউসের কার্সরের যে রূপ বা যে সিম্বলগুলো আছে এইগুলোর সাথে পরিচিত হতে হবে, এগুলো মাথায় ধরে রাখতে হবে, তাই না? কারণ আপনার এই কার্সরই অনেক সময় আপনার সাথে কথা বলবে যে আপনি এখন কি কাজ করতে পারবেন, কি করতে পারবেন, হয় মুভ করতে পারবেন নাকি ছোট বড় করতে পারবেন, এই টু জেড সবকিছু। তাহলে এই টুলের নামগুলো আমাদের সবার মুখস্থ করতে হবে। তার জন্য আমরা কি করতে পারি, প্রত্যেকটা টুলের উপরে যদি আমি যাই তাহলে দেখেন মাউসটাকে রেখে দিলে এখানে একটা নাম শো করতেছে না, নাম এবং শর্ট কমান্ড, নাম এবং পাশাপাশি একটা টিউটোরিয়াল শো করতেছে নাকি? এখন এই টিউটোরিয়াল এখানে কি বোঝাচ্ছে, যে একটা অবজেক্টকে এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করা যাচ্ছে, শুধু মুভ না সিলেকশনও করা যাচ্ছে না? তার মানে এই টুলটার নাম হচ্ছে কি সিলেকশন টুল। এটা দ্বারা কোনো অবজেক্টকে আপনি সিলেকশন করতে পারবেন এবং হচ্ছে কি মুভ করতে পারবেন। এবং এর পরবর্তী আরেকটা টুল আছে যেটার নাম হচ্ছে কি ডিরেক্ট সিলেকশন টুল। দেখেন আগের মুভ টুলটা দিয়ে অবজেক্টকে মুভ করতেছিল, আর ডিরেক্ট সিলেকশন টুলটা দিয়ে কি করতেছে, একটা কর্নারকে কি করতেছে, মুভ করতেছে না, এক জায়গা থেকে আরেক জায়গায় সরাচ্ছে না? তা সিলেকশন আর ডিরেক্ট সিলেকশন, সিলেকশন মানে হচ্ছে টোটাল অল অবজেক্ট, আর ডিরেক্ট সিলেকশন মানে ওই অবজেক্টের মধ্যে ছোট্ট কোনো অংশ, তাই না? এখানে নতুন আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে এই টুলের পাশে দেখেন ছোট্ট একটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, দেখছেন সাদা? এখন এটা কিন্তু এই টুলের মধ্যে নেই, আবার এই টুলের মধ্যে নেই, এই পেন টুলের মানে এইটাতে নেই, আবার এই টুলটার মধ্যে আছে, তাই না? কিছু কিছু টুলের মধ্যে দেখেন সাইডে একটা সাদা অ্যাঙ্কর দেখাচ্ছে। তাহলে এই অ্যাঙ্করটা যদি থাকে তাহলে আমরা কি বুঝবো, যদি এই অ্যাঙ্কর পয়েন্টটা থাকে তার মানে বুঝতে হবে যে ওর মধ্যে আরো একাধিক টুল আছে, ওই একটা টুলের মধ্যে আরো একাধিক টুল আছে। তাহলে এই টুলটা হচ্ছে সিঙ্গেল টুল, আর এই টুলটা হচ্ছে কি একটা গ্রুপ টুল। এটা একটা কি গ্রুপ টুল। যদি এইটার উপর রাইট মাউস ক্লিক করি ওর গ্রুপের মধ্যে আরো যতগুলো টুল আছে সবগুলো কি শো করতেছে না? দেন এই পেন টুলের এইটাতে যদি যাই রাইট মাউস ক্লিক করে দেখেন ওর গ্রুপের মধ্যে আরো যেগুলো আছে সবগুলোই কি, আর যদি কোনো টুলের উপর লেফট ক্লিক করি তাহলে কি হবে, ওই টুলটা সিলেক্ট হবে, আর রাইট ক্লিক করলে ওর একাধিক যদি থাকে তাহলে আসবে। ওকে, তাহলে আমাদের বিভিন্ন টুলের মধ্যে কি একাধিক টুল আছে না? তো এখন আমরা মুভ টুল তো দেখলাম নাকি? এখন আসলে মুভ টুলের কাজ হচ্ছে কি কোনো অবজেক্টকে মুভ করা। এখন যদি অবজেক্টই না থাকে তাহলে মুভ করবেন কাকে? কথাটা এমন না যে অবজেক্টই নেই তাহলে মুভ করব কাকে, তাই না? এখন দেখেন তাহলে অবজেক্ট আমরা কিভাবে বানাবো। তো অবজেক্ট বলতে আমরা বুঝি যে কোনো একটা শেপ বা হচ্ছে যে কোনো একটা লাইন বা একটা ড্র, যে কোনো কোনো কিছু হতে পারে, একটা টেক্সট, এই সবগুলোই কি এক একটা অবজেক্ট, অথবা আমরা এলিমেন্টও বলতে পারি। তাহলে দেখেন এই অবজেক্টগুলো ড্র করার জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি 8 নাম্বার টুলে, সরি 9 নাম্বার টুলে। কত নাম্বার টুল, 1 2 3 4 5 6 7 8 9। এখন এই 9 নাম্বার টুলের এখানে মাউস রাখলে কি শো করতেছে, রেক্ট্যাঙ্গেল টুল। তাহলে রেক্ট্যাঙ্গেল মানে কি,
চতুর্ভুজ না? এটা কিন্তু আবার কি আছে, হোয়াইট আইকন আছে, তাই না? যদি এটার উপর রাইট মাউস ক্লিক করি, তার রেক্ট্যাঙ্গেলের পাশাপাশি আর অনেক কিছু দেখতে পাচ্ছি না? তার মানে প্রথমে আছে রেক্ট্যাঙ্গেল, তারপর আছে কি রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, এরপরে কি আছে ইলিপস, যেটা এখানে শেপ দেখলেই বুঝতে পারতেছেন যে এটা চার কোণা, এটা কি চার কোণা একটু রাউন্ড আছে, এটা হচ্ছে কি একদম গোলাকার। এরপর হচ্ছে কি পলিগন, যেটা হচ্ছে কি একটু মানে ষড়ভুজ আর কি, যেটা হচ্ছে ছয়টা কোণা থাকে আর কি। এরপর হচ্ছে কি স্টার, তাই না? তার মানে দেখেন আমরা চাইলে কি এখান থেকে কি রেক্ট্যাঙ্গেলও আঁকতে পারবো, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল আঁকতে পারবো, গোলাকারও আঁকতে পারবো, পলিগন আঁকতে পারবো, স্টার আঁকতে পারবো না? তাহলে এখন যেটা আঁকবেন আপনি সেটাকে আগে কি করতে হবে, সিলেকশন করে নিতে হবে। তাহলে এখন যদি আমি রেক্ট্যাঙ্গুলার আঁকি, অলরেডি আমার রেক্ট্যাঙ্গুলারের উপরে কি করতে হবে, ক্লিক করতে হবে। এখন কে সিলেকশন আছে দেখেন তো, নাকি মুভ টুল? খেয়াল করতে হবে যে যখনই আপনি কোথাও ক্লিক করতেছেন, এখন এখানে এমন হতে পারে আপনি কিবোর্ড থেকে ভি প্রেস করছেন, কোথায় চলে যাচ্ছে? কারণ এখানে এর শর্ট কমান্ড কি ছিল, ভি। যখন আপনি এখান থেকে এম প্রেস করবেন তখন কোথায় চলে আসবে, রেক্ট্যাঙ্গুলারে চলে আসছে না? তার মানে আপনি যদি শর্ট কমান্ড প্রেস করেন সেক্ষেত্রে আপনার টুলটা সিলেকশন করতে পারবেন, আবার ম্যানুয়ালি মাউসের লেফট বাটন ক্লিক করেও টুলগুলো সিলেকশন করতে পারবেন। তাহলে আপনার যে টুলের কাজ করার প্রয়োজন আগে সেই টুলটা কি সিলেকশন করতে হবে। দেন আমি এখন রেক্ট্যাঙ্গুলার রাখবো, তার জন্য আমি কোন টুলে চলে আসলাম, রেক্ট্যাঙ্গুলারে। ওকে, দেন রেক্ট্যাঙ্গুলার থেকে মাউসের লেফট বাটন প্রেস করে আমি এখান থেকে একটা রেক্ট্যাঙ্গুলার কি করলাম, দেন ড্র করলাম। এখন হচ্ছে এখানে একটা জিনিস খেয়াল করে, আমি রেক্ট্যাঙ্গুলার ঠিকই ড্র করছি, কিন্তু রেক্ট্যাঙ্গুলারের কালারগুলো কি ঠিকঠাক আছে আমার? রেক্ট্যাঙ্গুলারে দেখেন একটা কালার হচ্ছে কি হোয়াইট, আর হচ্ছে কি ব্ল্যাক, তাই না? তা আমি যদি একটু সাইডে নিই এটাকে, সরি সাইডে তো আমি অটোমেটিক নিয়ে চলে গেলাম, কি দিয়ে নিলাম তা বললাম না। সেটা হচ্ছে আপনার রেক্ট্যাঙ্গুলার যখনই ড্র করা শেষ তখন আপনার রেক্ট্যাঙ্গুলার টুলটা ছেড়ে দিতে হবে। ছেড়ে দিবেন কিভাবে, এখন এখানে কিন্তু টুল ধরার অপশন আছে, ছাড়ার অপশন নাই। ছাড়ার অপশন আছে, তার মানে আপনার যে কোনো একটা টুল কি থাকতে হবে, সিলেকশন থাকতে হবে। তাহলে আমরা শুধুমাত্র মুভ টুল মানে সিলেকশন টুল ব্যতীত বাকি অন্য কোনো টুলে বেশি মানে ততক্ষণই থাকবো যতক্ষণ ওই অবজেক্টটা ড্র করব। বুঝতে পারছেন? আমার রেক্ট্যাঙ্গুলার একটা আঁকা শেষ, আমি এখান থেকে চলে যাব কোথায়, সিলেকশন টুলে। এখন কথা হচ্ছে এই টুলে থাকলে সমস্যা কি, আপনি ধরেন এটাকে এখন মুভ করবেন, আপনি এই টুলেই রইছেন, এখন এখানে ধরতে গেলে দেখেন আবার আরেকটা কি হয়ে যাচ্ছে, ড্র হয়ে যাচ্ছে না? তার মানে আপনি যখনই ধরতে যাচ্ছেন তখন কি আরেকটা টুল, আরেকটা রেক্ট্যাঙ্গুলার ড্র হচ্ছে, কিন্তু যখনই আপনি সিলেকশন টুলে আসবেন তখন কি আর ড্র হবে? তার মানে আপনি এখন এইটাকে ক্লিক করে চাইলে ডানে বামে মুভ করতে পারবেন। পাশাপাশি দেখেন চার কর্নারে একটা লাইন দেখা যাচ্ছে, তাই না? এই লাইনটাকে বলে বাউন্ডিং বক্স। এটাকে কি বলে, বাউন্ডিং বক্স। আপনি বাউন্ডিং বক্সে মাউসের লেফট বাটন প্রেস করে এটাকে ছোটও করতে পারবেন, বড়ও করতে পারবেন। এখন এই কর্নার ধরে যদি টান দেন তাহলে কি হবে, দুই দিক দিয়ে সমানভাবে বড় হবে না? আর যদি শুধুমাত্র এই কর্নার ধরে টান দেন, রাইটের রাইটে বাড়তেছে না? যদি নিচের দিকে টান দেন, এখন এখানে কিন্তু মাউসের ইয়েগুলো একটু খেয়াল করতে হবে। দেখেন এখন মাউসের সিম্বল কেমন আছে, দুই দিকে তীর সিম্বল, কিন্তু এখন কি মাউসটা একটু সিম্বলটা কি চেঞ্জ হয়ে গেছে না? এখন যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে টান দিই এখন মুভ হবে, আর এই অবস্থায় কি হবে, বড় ছোট হবে। দেন একটু বাহিরে চলে যান, মাউ তীর সিম্বলটা কি হয়ে গেছে, একটু কার্ভ হয়ে গেছে না? এখন যদি আপনি মাউসের লেফট বাটন প্রেস করে একটু ডানে বামে করেন তাহলে কি হচ্ছে, রোটেট হচ্ছে, ঘুরতেছে না? ক্লিয়ার? তাহলে এইগুলো হচ্ছে আমাদের প্রত্যেকটা মাউসের, যে শুরুতেই বলছি আমাদের মাউসের সিম্বলগুলো কি কি করতে হবে, মাথায় ধরে রাখতে হবে যে আমার এই অবস্থান আসলে আমার এই কাজটা হবে, এই অবস্থানে গেলে এই কাজটা হবে, তাই না? তাহলে এখন কি হবে, এরকম অবস্থায় হ্যাঁ মুভ করবে, এই অবস্থায়, এই অবস্থায়। এখন এই অবস্থায় কখন আসতেছে, যখন আপনি বাউন্ডিং বক্স থেকে একটু বাহিরে আসতেছেন। আর যখনই বাউন্ডিং বক্সের এই পয়েন্টের উপর আসতেছেন তখন কি ছোট বড়,
আর যখন ভিতরে আছেন তখন কি মুভ, তাই না? এখন এখানে হচ্ছে কি, তাহলে আমরা মুভ করতে পারবো, এটাকে ছোট বড় করতে পারবো নাকি? এখন একটু কালার চেঞ্জ করে দেখি। যেমন আমাদের এখানে কিন্তু মানে কোনো কালার কি দেখা যায়, শুধুমাত্র কালো কালারটা দেখা যাচ্ছে, তাই না? এর কারণ হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডটা কি হোয়াইট কালার, আপনার শেপটাও কি কালার, হোয়াইট কালার। যদি চেঞ্জ করেন তাহলে বুঝতে পারবেন, অথবা মুভ করে যদি কোথায় নিয়ে আসেন, পেজের বাহিরে নিয়ে আসেন, তাই না, তাহলে দেখা যাচ্ছে না? এখন কালোর উপরে সাদা এই জন্য বোঝা যাচ্ছে, কিন্তু এখন কালোটা ভালোভাবে বোঝা যাচ্ছে না, যাচ্ছে? কারণ কালোর সাথে কালো কি মিশে গেছে, কিন্তু আসলে আমার শেপে কি কালো আছে? অবশ্যই আছে, কিন্তু আসলে আমার স্ক্রিনের কারণে আমি দেখতে পাচ্ছি না, ঠিক আছে? তাহলে এটাকে আবার পেজের মাঝে নিয়ে আসলাম। এখন এটাকে কালার কিভাবে চেঞ্জ করব? কালার চেঞ্জ করার জন্য আমাদের এখানে দেখেন কালার অপশন আছে দুইটা। একটা হচ্ছে কন্ট্রোল বারে, কোথায় আছে? কন্ট্রোল বারে। আর একটা আছে হচ্ছে টুল বারে। আপনি যে কোনো জায়গা থেকে কালার চেঞ্জ করতে পারবেন। ওকে, তাহলে হচ্ছে দেখেন আমি যদি কন্ট্রোল বারে যাই, দুইটা কালার আছে, কয়টা? প্রথমটা সাদা, তারপরটা কি ব্ল্যাক। এখন সাদা আর ব্ল্যাক বলে কোনো কথা না, কালার অপশন দুইটা। প্রথমটা হচ্ছে আমাদের ফিল কালার, তারপর হচ্ছে আউটলাইন কালার। প্রথমটা ফিল কালার, তারপরটা কি? এখন ফিল বলতে কি বোঝায়? আপনার যে অবজেক্ট বা এলিমেন্ট, ওর মধ্যবর্তী কালারটা হচ্ছে কি ফিল কালার। এবং আউটলাইন কালারটা হচ্ছে কি আপনার যে শেপ বা যে অবজেক্ট আপনি ড্র করতেছেন তার পার্শ্বের বা সাইডের কালার, বর্ডার, তাই না? তো এখন আপনি যদি ফিল কালারটা চেঞ্জ করেন তাহলে আপনার শেপের কি হবে, মাঝের কালারটা চেঞ্জ হবে। আর যদি আউটলাইনে কালার চেঞ্জ করেন তখন কি হবে, শেপের বর্ডারের কালারটা চেঞ্জ হবে না? এখন আপনি চাইলে কিন্তু কালারগুলো বন্ধও করে রাখতে পারবেন। ওকে, তাহলে আমরা একটু যাই কালারের মধ্যে, অ্যারেতে ক্লিক করি। দেখেন এখানে অনেকগুলো কালার দেখাচ্ছে না? যদি আমি এখানে ব্লুতে ক্লিক করি তাহলে কি আসলে আমার কোনো কালার কি চেঞ্জ হয়েছে? কিন্তু এতক্ষণ তো বললাম যে স্যার অনেক কালার চেঞ্জ হবে। এখন এই যে কালারটা চেঞ্জ হইল না, এর কারণ কি জানেন? আসলে আমি একে ধরিই নাই, সিলেক্টই করি নাই। তাহলে মাথায় রাখবেন, যে কোনো অবজেক্টে কোনো পরিবর্তন আনতে চাইলে আগে সে অবজেক্টে কি করতে হবে, সিলেক্ট করতে হবে। তাহলে এইটার উপরে ক্লিক করলাম, এটা এখন কি সিলেক্টেড আছে না? এখন যদি কালারটাকে কি করি, পরিবর্তন করি, তাহলে দেখেন এখন আমার কালারটা কি চেঞ্জ হচ্ছে না? যদি এখান থেকে অরেঞ্জ কালার নিই তাহলে কি হচ্ছে, অরেঞ্জ কালার হয়ে যাচ্ছে। যদি হোয়াইট নিই তাহলে, এখন এখানে একটা দেখেন প্রথমে কি আছে, নান অপশন কি আছে। হোয়াইট কালার মানেও কিন্তু একটা কালার, হোয়াইট কালার মানে কি একটা কালার, আর নান মানে হচ্ছে কি টোটালি কোনো কালার নাই, পিছনে যা থাকবে সেটাকে দেখা যাবে। তাহলে আমরা চাইলে এখানে নো কালারও সিলেক্ট করতে পারি, আবার হচ্ছে কি আমার প্রয়োজন অনুসারে যে কোনো কালার সিলেক্ট করতে পারি। ওকে, দেন এটা হচ্ছে কি কালার সিলেক্ট করলাম আমরা, ফিল কালার না? পাশেই দেখেন কি আছে, আউটলাইন কালার বা স্ট্রোক কালার, এটাকে এখানে বলে স্ট্রোক, তাই না? এখন স্ট্রোকটা যদি আমরা রেড করি, আসলে এখানে বোঝা যাচ্ছে না রেড হইছে কিনা। এর কারণ হচ্ছে কি এখানে ওই যে সিলেক্টেড এর পিছনে বসে আছে। আমরা যদি একটু বাহিরে ক্লিক করি এখন কি দেখা যায়, এখন আমার স্ট্রোকটা কি আছে, চিকন আছে না? যদি আপনি মনে করেন যে আপনার স্ট্রোকটা একটু মোটা লাগবে বা আরো বড় করা লাগবে, তাহলে এর পাশেই দেখেন স্ট্রোক লিখে লেখা আছে অন পিটি। অন পিটি, পিটিটা হচ্ছে কি পয়েন্টের শর্ট ফর্ম। ওকে, তাহলে আমরা যদি আপ অ্যারেতে ক্লিক করি তাহলে দেখেন আমাদের বর্ডারটা কি হচ্ছে, মোটা হচ্ছে না? এখন যদি আপনি কালার চেঞ্জ করেন দেখতে পারবেন সহজেই আর কি। তো এখন বর্ডার তো আপনার প্রয়োজন অনুসারে ছোট বড় করা লাগবে না। এখন আপনার এখানে বারবার ক্লিক করতে একটু প্রবলেম হচ্ছে না? ধরেন আপনার এখানে বর্ডার লাগবে মাত্র 3 পিক্সেলের, তা এখন আপনি 22-এ আছে, এখন যদি ক্লিক করেন কতগুলো ক্লিক করা লাগবে, প্রায় 19-20টা ক্লিক করা লাগবে না? তা আমরা ক্লিক না করেও এখানে বর্ডারটা চেঞ্জ করতে পারি। দেন এখানে মাউসের লেফট বাটন ক্লিক করবো, এটা এডিটেবল চলে আসবে। দেন এটাকে আমি কি করব, মুছে ফেলবো। যদি আমার 3 পিক্সেল 3 পিটি লাগে তাহলে কি শুধুমাত্র 3 লিখে কিবোর্ড থেকে ইন্টার দেবো, তাহলে দেখেন আমার বর্ডারটা কি, হ্যাঁ ইন্টার, বা আপনি বাহিরে ক্লিক করলে হয়ে যাবে। তাহলে দেখেন আমরা বর্ডারের চাইলে কালারও চেঞ্জ করতে পারবো, এবং হচ্ছে কি চাইলে বর্ডারের থিকনেসটাও নিয়ন্ত্রণ করতে পারবো না? দেন এখন হচ্ছে আপনি যদি মনে করেন যে বর্ডারটা রাখবেনই না, বর্ডারটা কি
এখন আমি যদি একটু কালোর উপরে নিয়ে যাই, দেখেন আপনি যদি এখানে হোয়াইট কালারও রাখেন তার মানে কি একটা কালার আছে না, কিন্তু যখন আপনি এখান থেকে মানে নো কালার আর কি নিবেন, তখন হচ্ছে কি কোনো প্রকারের কালার থাকবে না, কোনো প্রকারের আছে কোনো কালার। এখন এখানে একটা সতর্কনীয় বিষয় বলি, সেটা হচ্ছে আমরা যদি কখনো কোনো শেপ ড্র করি সেখানে ফিল কালার মানে আউটলাইন কালার আছে কিন্তু ফিল কালার নেই, আউটলাইন কালার আছে কিন্তু ফিল কালার নেই। এখন ইতিপূর্বে আমরা দেখেছিলাম শেপের মধ্যবর্তী জায়গায় গেলেই কি আসে, মুভ অপশন আছে। এখন কি আর মুভ অপশন আসতেছে? মুভ অপশন কি আসে? কারণ এখন মাঝখানে কোনো কি নেই, কালার নেই। এখন হচ্ছে যেখানে কালার আছে, এখন কি স্ট্রোকে কালার আছে না, স্ট্রোকের উপরে এই জায়গাতে না, কিন্তু এই পয়েন্টের উপরে না, একটু বাহিরে, এখানে গেলে কি মুভ অপশন পাইছেন? তাহলে কালার না থাকলে সেখানে কি আপনি মুভ করতে পারবেন সেখানে ধরে? অবশ্যই কালার থাকলে তখনই কি সেই জায়গাতে ধরে অবজেক্টকে মুভ করা যাবে বা অবজেক্টকে সিলেক্ট করা যাবে, বুঝতে পারছেন? এখন আপনার এখানে কালার নেই, তার মানে মাঝখানে ক্লিক করেন, সিলেক্ট হচ্ছে, কিন্তু যখনই কালারের উপরে ক্লিক করব তখন কি হবে, সিলেক্ট হবে না। তাহলে একটা শেপ ড্র করে সিলেক্ট করতে পারবেন সবাই, মুভ করতে পারবেন ডানে বামে। এখন ফিল কালার যদি নাও থাকে তা কি করতে পারবেন? তাহলে ফিল কালার না থাকলে কোথায় ধরতে হবে? লাইন বা স্ট্রোকের উপরে ধরতে হবে। এখানে কিন্তু সারা দিন ক্লিক করলেও কোনো কাজ হবে না, হচ্ছে কারণ এই জায়গাতে কোনো কালার নেই। যখনই এই কালার উপর ক্লিক করবেন এখন সিলেক্ট হবে, আবার এখানে চাপ দিয়ে কি আপনি মুভও করতে পারবেন, ঠিক আছে? কালার চেঞ্জ করার জন্যও কি এখান দিয়ে ধরতে হবে, দেন এরপর আপনি এখান থেকে কি করবেন, নিজের ইচ্ছা মতো কালার অ্যাপ্লাই করবেন। ওকে, তাহলে করেন। তাহলে এখন আমরা যদি ডিরেক্ট সিলেকশন টুল দেখেন, আমরা ইতিপূর্বে হচ্ছে কি করছি, একটা শেপ ড্র করছি তাই না? এখন ডিরেক্ট সিলেকশন টুলের কাজ হচ্ছে আমরা চাইলে মুভকে এদিক ওদিক করতে পারতেছি নাকি। এখন যদি আমরা কখনো চাই এই শেপটাকে কাস্টম শেপে পরিণত করব, যে কোনো একটা সাইডকে এলোমেলো করব, যে কোনো একটা সাইডকে মুভ করতে যাচ্ছি, এখন আমি চাচ্ছি এই শেপটা এই অবস্থায় থাকবে, শুধুমাত্র এই কর্নারটা কি হবে, একটু উপরের দিকে চলে যাবে, ঠিক আছে? তাহলে আমাদের নিতে হবে ডিরেক্ট সিলেকশন টুল। ডিরেক্ট সিলেকশন টুল নেওয়ার পরে দেখেন আমাদের এখানে কি প্রত্যেকটা কর্নারে একটা একটা পয়েন্ট দেখা যাচ্ছে না? যখন মুভ টুল ছিল তখন কিন্তু পয়েন্টারগুলো বেশি ছিল, কিন্তু যখন ডিরেক্ট সিলেকশন টুলে আসতেছেন পয়েন্টগুলো কি কমে যাচ্ছে না? চার কর্নারে চারটা পয়েন্ট আছে এবং চার কর্নারের মধ্যবর্তী জায়গায় কি চারটা রাউন্ডেড পয়েন্ট আছে, তাই না? দেন আমি যদি এখন এখান থেকে এই যে যে কর্নারের যে টুলটা মানে কর্নারের যে পয়েন্টার আছে এইটার উপরে ক্লিক করি, দেখেন এই একটা পয়েন্টার শুধুমাত্র ব্লু কালার আছে, বাকিগুলো দেখেন কি হোয়াইট হয়ে গেছে না মাঝখানে? তার মানে এইটা শুধুমাত্র কি হয়েছে, সিলেকশন হয়েছে। এখন এইটার উপরে আবার যদি মাউসের লেফট বাটন প্রেস করে ধরে উপরের দিকে টান দিয়ে দেখেন কি হচ্ছে, জাস্ট ওই শেপটা একটু উপরের দিকে চলে গেল না? দেন আমি যদি মনে করি যে না এই কর্নারটাকে ধরে এটাকে ভিতরের দিকে নিয়ে আসব, তাহলে দেখেন একটা লাঙলের যে মাথা এই টাইপের একটা শেপ চলে আসছে না? দেন শুধুমাত্র এটা না, যদি আপনি মনে করেন যে না স্যার আমি ওই কর্নারটা না এইটা চেঞ্জ করব, তাহলে এইটাতে ক্লিক করলাম, এখন এইটাতে ক্লিক করার পরে এই কর্নারটাতে ক্লিক করলাম, করে এইটা যদি উপরের দিকে নিই তাহলে দেখেন এইটা কি উপরের দিকে চলে গেল না? বা যদি আপনি মনে করেন এই কর্নারটাকে কি করবেন, একটু বাহিরের দিকে নেবেন, তাহলে এই কর্নারটাতে ক্লিক করেন, ক্লিক করে বাহিরের দিকে নিয়ে আসেন, তাহলে দেখেন এই কর্নারটা কি বাহিরের দিকে চলে আসছে না? এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে যে কোনো শেপের অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ধরে কি করতে পারবেন, মডিফাই করতে পারবেন। তার মানে এই যে প্রত্যেকটা পয়েন্ট এইটার নাম হচ্ছে কি অ্যাঙ্কর পয়েন্ট। এখন যদি কোথাও আপনার অ্যাঙ্কর পয়েন্ট না থাকে সেক্ষেত্রে আপনার করণীয় কি, ধরুন আপনি এই জায়গা থেকে এইদিকে মুভ করবেন কিন্তু আপনার এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেই, তাহলে আপনার ওই জায়গাতে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করতে হবে। অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করবেন কিভাবে, তার জন্য আপনার চলে যেতে হবে পেন টুলের এই গ্রুপের মধ্যে, তাহলে এখানে রাইট মাউস ক্লিক করলে এখানে দেখেন কি পাচ্ছেন, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট, অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট। দেন অ্যাড অ্যাঙ্কর পয়েন্টে যাওয়ার পরে আপনি যদি হচ্ছে এই যে পাথ আছে, এখানে আরো একটা জিনিস আমরা বলি, প্রতিটা শেপের ক্ষেত্রে আমাদের একটা পাথ থাকে, কি থাকে,
এই যে প্রতি শেপের দেখেন ছোট্ট চিকন একটা ইয়ে কালারের লাইন দেখা যাচ্ছে না, ব্লু কালারের একটা লাইন দেখা যাচ্ছে না। এখন এটা ব্লু হতে পারে, রেডও হতে পারে, বা বিভিন্ন জায়গায় ইয়েলোও থাকতে পারে। এটা এক এক কম্পিউটার এক এক রকম আসবে। তার মানে আপনি যে শেপটা ড্র করতেছেন ওই শেপের লাস্ট এরিয়া বরাবর একটা লাইন থাকে বা একটা দাগ থাকে, ওই যে দাগ ওই দাগটাকেই বলে হচ্ছে পাত। ওটাকে কি বলে? পাত বলে। তো এখন আপনি এই অ্যাঙ্কর পয়েন্টগুলো অ্যাড করতে পারবেন শুধুমাত্র পাতের উপরে। কিসের উপরে? শুধুমাত্র। এখন আপনি যদি এখানে ক্লিক করেন, এখানে দেখেন কি বলতেছে, প্লিজ ইউজ টু এডিট অ্যাঙ্কর পয়েন্ট টুল নো সেগমেন্ট অফ অন এ পাত, এটা বলে দিচ্ছে না? তার মানে এটা আপনি কোথায় অ্যাড করতে পারবেন? শুধুমাত্র পাতের উপরে। এখানে কোন অ্যাঙ্কর পয়েন্ট আছে? যদি আমি এখানে একটা ক্লিক করি তাহলে এখানে দেখেন অ্যাঙ্কর পয়েন্টটা কি চলে আসছে না? এখন ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আপনি কি এটাকে ধরে মডিফাই করতে পারবেন না? দেখেন এটাকে টান দিলে খেয়াল করেন, মানে ওইখানে আমি বোঝার জন্য দেখেন এখন কি ওই জায়গা থেকে মডিফাই হচ্ছে না। এখন যদি কোনো অংশের পাত বা অ্যাঙ্কর পয়েন্টটাকে বাদ দিতে হয় পাত থেকে, তাহলে এর নিচেই দেখেন একটা টুল আছে যেটার নাম কি ডিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট। তাহলে এখন আমি একটু আগে অ্যাড করছি এটাকে, এখন আমি কি এটাকে অ্যাড করতে বাদ দিতে পারবো না এটাকে পারবো? উভয়কেই। বুঝতে পারছেন? তাহলে আমি এখান থেকে ডিলেক্ট অ্যাঙ্কর পয়েন্টে গেলে যদি এইটার উপরে ক্লিক করি এটা বাদ হবে, যদি আমি এইটার উপরে ক্লিক করি এটা বাদ হবে। আমি যেটার অ্যাঙ্কর পয়েন্টের উপরে ক্লিক করবো সেটাই। এখন ফাঁকা জায়গায় যদি অ্যাঙ্কর পয়েন্ট ক্লিক করি তাহলে কি কাজ হবে? কারণ এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেই। তাহলে অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করার জন্য আমরা কি অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল ব্যবহার করব, এবং অ্যাঙ্কর পয়েন্ট ডিলিট করার জন্য ডিলেক্ট অ্যাঙ্কর পয়েন্ট, এবং অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করার জন্য কোনটাকে? ডিরেক্ট সিলেকশন টুলকে। এখন ডিরেক্ট সিলেকশন টুলটা নেওয়ার পরে আমার যদি যে অ্যাঙ্কর পয়েন্টটাকে মডিফাই করব সেটাকে ধরে ডানে বামে মুভ করি তাহলে কি হবে? মুভ হবে না। এখন এখানে আসি, যদি আমার একসাথে দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করার প্রয়োজন হয়, কয়টাকে? তাহলে কি করতে হবে দেখেন, এর জন্য আমার দুইটা অ্যাঙ্কর পয়েন্টকে সিলেক্ট করতে হবে। তাহলে আমি আগে আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট এখানে নিয়ে নিই, ধরেন হচ্ছে এখান থেকে এইটাকে নিলাম। এখন আমি চাচ্ছি যে এই দুইটাকে একসাথে কি করব? মুভ করব। আর তার জন্য এই মুভ করার জন্য দুইটাকে একসাথে কি করা লাগবে? সিলেকশন করা লাগবে। আমি যদি এইটাতে ক্লিক করি তাহলে এইটা সিলেকশন হচ্ছে, যদি এইটাতে ক্লিক করি তাহলে এটা সিলেকশন হচ্ছে। তাহলে একের অধিক যদি আমি সিলেকশন করতে চাই তাহলে আমাকে শিফট ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? প্রথমটা সিলেকশন করার জন্য শিফট ব্যবহার করার কোনো প্রয়োজন, কিন্তু দ্বিতীয়টা যখনই সিলেকশন করতে যাবেন তখন কি ধরতে হবে? এখন যদি আমি টান দিই দেখেন একটা সরতেছে, যখনই শিফট ধরে আবার এইটাতে ক্লিক করতেছি দেখেন তাহলে কয়টা সিলেকশন হইলো? দুইটা। এখন আমি যে কোনো একটার উপরে মাউসের লেফট বাটন প্রেস করে, এখন আপনি লাস্টে যেটা সিলেকশন করছেন এটা কোনো শর্ত না, আপনি যে দুইটা সিলেকশন করছেন এই দুইটা অ্যাঙ্করের যে কোনো একটা অ্যাঙ্করের উপরে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে টান দেন, দেখেন কি দুইটাই একসাথে মুভ হচ্ছে না? যদি তিনটা প্রয়োজন হয় তাহলে কি দুইটা অলরেডি আমার ধরা আছে নাকি? তাহলে শিফট দিয়ে কোনটাতে ক্লিক করলাম? তৃতীয় নাম্বারটা। এখন যদি আমি টান দিই যে কোনো একটাকে ধরে তাহলে কি তিনটাই একসাথে মুভ হচ্ছে না? যদি নিচের দিকে আনি তাহলে, এখন যদি কোনো একটাতে বাদ দিতে চান তাহলে কি করবেন? কোনো একটাকে, কয়টাকে? আপনি চাচ্ছেন তিনটা ধরা আছে যে কোনো একটাকে বাদ দিবেন, তাহলেও শিফট ধরে যেটা ধরা আছে ওইটা আবার ক্লিক করলে ওটা কি হয়ে যাবে? বাদ হয়ে যাবে। দেন এটা আমি যদি এখানে আরেকটা ক্লিক করি দেখেন এটা কি সাদা হয়ে গেল না? তার মানে ওইটা কিন্তু বাদ হয়ে গেছে। হ্যাঁ, যদি আপনি সিলেক্ট থাকা অবস্থায় শিফট ধরে সেকেন্ড ক্লিক করেন তাহলে ওইটা আবার কি হবে? কেটে যাবে, বাদ হয়ে যাবে। দেন এখন যদি ধরি তাহলে কয়টা যাচ্ছে? তার মানে একাধিক অবজেক্ট যখনই সিলেক্ট করতে যাবেন তখন শিফট ধরে যদি প্রথম ক্লিক করেন কি হবে? সিলেক্ট হবে, আর দ্বিতীয় ক্লিক করলে বাদ হবে। তার মানে একই অবজেক্টের উপরে প্রথম ক্লিক করলে সিলেক্ট, দ্বিতীয় ক্লিক করলে বাদ। ঠিক আছে? আর মনে করেন সবগুলো একসাথে বাদ দিতে চাচ্ছেন তাহলে আপনার কিছুই করা লাগবে না, শুধু মাউসের লেফট বাটনটা বাহিরে ক্লিক করবেন, তাহলে কি ডিসিলেক্ট হয়ে গেল না? তাহলে আমরা এইভাবে অ্যাঙ্কর পয়েন্টকে মডিফাই করতে পারবো। এখন হচ্ছে দেখেন অ্যাঙ্কর পয়েন্ট মডিফাই করলাম, এছাড়াও আমরা এই অবজেক্টটাকে আমরা ডিলিট করে দিতে যাচ্ছি। কি করতে যাচ্ছি?
ডিলিট করে দিতে, তাহলে কিবোর্ড থেকে যদি শুধুমাত্র ডিলিটে প্রেস করি তাহলে এখানে কি ডিলিট হয়ে গেল না? যদি এটাকে ডিলিট করতে চাই, কিবোর্ড এটাকে সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে ডিলিট বাটন প্রেস করলাম, তাহলে কি ডিলিট হয়ে গেল। এখন কিন্তু এটা কিন্তু কোন টুলে আছে দেখেন তো, ডিরেক্ট সিলেকশন টুল। আবার হচ্ছে যদি কি সিলেকশন টুলে থাকি সেম একই অবস্থা, কিন্তু ডিরেক্ট সিলেকশনে থাকা অবস্থায় আপনি যদি কোনো একটা অ্যাঙ্কর পয়েন্ট, আমি কিন্তু এখানে টোটাল সম্পূর্ণটাকে ধরছি, যদি নির্দিষ্ট একটা অ্যাঙ্কর পয়েন্টকে ধরে ডিলেক্টে প্রেস করেন তাহলে কি হবে, ওই অ্যাঙ্কর পয়েন্টটা শুধুমাত্র ডিলেক্ট হবে, বুঝতে পারছেন? যদি আপনি টোটাল অবজেক্ট ধরা অবস্থায় ডিলেক্টে প্রেস করেন তাহলে কি হবে, টোটাল অবজেক্ট ডিলেক্ট হয়ে যাবে। আর যদি নির্দিষ্ট কোনো অ্যাঙ্কর পয়েন্টকে ধরে এরপরে ডিলেক্টে প্রেস করেন তাহলে কি হবে, সেই অ্যাঙ্কর পয়েন্টটা ডিলেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এখন অ্যাঙ্কর পয়েন্ট তো আমরা গেল, এখন এই ডিরেক্ট সিলেকশন আরো কয়েকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে, এর মধ্যে দেখেন ভিতরে কি একটা একটা করে কি আছে, গোল রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট আছে না? এইটার কাজ কি, আমাদের এই বাহিরের অ্যাঙ্কর পয়েন্টগুলো আমাদের এই যে বাহিরের যে অংশ এটাকে নিয়ন্ত্রণ করতেছে না? আর গোল অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে রাউন্ডেড নিয়ন্ত্রণ করে, কি নিয়ন্ত্রণ করে, রাউন্ড, মানে এই কর্নারটা এখন কি কোনা অবস্থায় আছে না? এখন আমরা যদি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে জাস্ট একটা ক্লিক করলাম, আমরা ডিরেক্ট সিলেকশন টুলে গেলাম, এই কর্নারে ক্লিক করার সাথে সাথে অ্যাঙ্কর পয়েন্টটা বেশি উঠলো না? দেন এটাতে একটা ক্লিক করলাম মাউস লেফট বাটন প্রেস করে, এটা দেখেন সিলেক্ট হয়েছে। এখন আমি একটু ছোট করে নিই, যদি এইটাকে মাউস লেফট বাটন প্রেস করে টান দিয়ে দেখেন এই কর্নারটা কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে যাচ্ছে না? যদি আমি এই কর্নারটাতে ক্লিক করি, এই কর্নারের এইটা ধরি নাই, এখন ধরতেছি কোনটা, মানে এই কর্নারটা ক্লিক করলে এর মধ্যের অ্যাঙ্কর পয়েন্টটা কি করতেছে, শো করতেছে না? দেন এরপরে মধ্যেরটা ধরে আমি কি করতেছি, মাউসে লেফট বাটন প্রেস করে টান দিচ্ছি, তাহলে দেখেন এই কর্নারটাও কি রাউন্ড হয়ে গেল না? তাহলে আপনার যদি কোনো শেপকে রাউন্ড করার প্রয়োজন হয়, সেই শেপের মধ্যে যে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেইগুলো দ্বারা আপনি কি করতে পারবেন, ওই শেপের রাউন্ড নিয়ন্ত্রণ করতে পারবেন, ঠিক আছে? এখন এইটা আমি ভিতরের দিকে দিলে কি রাউন্ড হচ্ছে, আবার বাহিরের দিকে নিয়ে আসলে আবার পূর্বের অবস্থানে চলে আসতেছে না? তাহলে আপনি এই রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট দ্বারা কি আপনার শেপে রাউন্ডেড মানে যে রাউন্ড অংশগুলো আছে এটাকে কি নিয়ন্ত্রণ করতে পারবেন না? আচ্ছা, আমরা যখন একটা শেপ নিচ্ছি তাই না, একটা শেপ নেওয়ার পরে এই শেপের মধ্যে কি জাস্ট একটা হচ্ছে অ্যাঙ্কর পয়েন্ট হচ্ছে বাহিরে চারটা তাই না, আবার ওই চারটার সাথে সাব আকারে কি আছে, গোল গোল কিছু অ্যাঙ্কর পয়েন্ট আছে না? তা বাহিরের গুলো হচ্ছে কি টোটাল বাহিরের এরিয়াটা কি করতেছে, বাহিরের এরিয়াটা ধরতেছে না? আর ভিতরের যেটা আছে এই হচ্ছে রাউন্ড করবে, এই কর্নারটা আমার কি কোনাকুনি আকারে আছে। এখন আমি চাচ্ছি এই কর্নারটা যেন কোনা না থাকে, এটা রাউন্ড হয়ে যায় তাই না? তাহলে তার জন্য আমি কি করতেছি, ভিতরের এটাকে ধরলাম নাকি, মাউসে লেফট বাটন প্রেস করে ধরে একটু টান দিলাম, তাহলে এটা কি হয়ে যাচ্ছে, রাউন্ড হয়ে গেল না? সেম ভাবে যদি এই কর্নারে ক্লিক করি, এই কর্নারেরটা শো করছে না? তাহলে এখন এইটা ধরে টান দিলে কি হবে, এটাও রাউন্ড হবে। যদি এই কর্নারে ক্লিক করি তাহলে কি এই কর্নারটা শো করবে না? দেন এটা ধরে টান দিলে এটা রাউন্ড হবে। দেখেন আমি এখানে একটা শেপ বানাই, সেটা হচ্ছে এটা স্কোয়ার করি, করার পরে একের অধিক ধরতে হলে আমরা সবাই জানি কি করতে হয়, শিফট। তাহলে আমি এইটাকে ধরলাম, আবার শিফট দিয়ে কাকে ধরলাম, এটাকে। তার আগে দেখেন আমি কোন টুলটা সিলেক্ট করে নিলাম। এখন আপনি যদি আসেন টেক্সট টুলে, এখন এখানে খুঁজতেছেন যে অ্যাঙ্কর পয়েন্ট পাবেন, তাহলে অবশ্যই আমার যে টুল দ্বারা কাজ করতেছি টুলটা আগে সিলেক্ট করতে হবে। তাহলে আমি এখান থেকে এইটাকে সিলেক্ট করলাম এবং হচ্ছে কি শিফট দিয়ে এটাকে সিলেক্ট করলাম, কয়টাকে করছি একসাথে, যে কোনো একটার উপর মাউসে লেফট বাটন প্রেস করে ধরে টান দিলাম, এখন কি হচ্ছে দুইটা রাউন্ড হয়ে কি একটা এই পাশে দেখেন, মানে আমরা দরজার একটা শেপের মতো বানিয়ে ফেললাম না? অর্থাৎ এই যে দেখেন আপনাদের এখানে যে দরজা আছে এরকম একটা শেপ, তা এইটা হচ্ছে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট, মানে এই যে মধ্যবর্তী যে অ্যাঙ্কর পয়েন্ট এটা হচ্ছে কি রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট, ওকে। দেন আপনি যদি মনে করেন যে না এটাকে আবার কি করবেন, কমিয়ে ফেলবেন, তাহলে এইটাকে ধরে আবার কি করেন বাহিরের দিকে নিয়ে যান, তাহলে দেখেন এখন যদি একটাকে ধরে বাহিরে পাঠান তার মানে কি হবে, শুধুমাত্র এক কর্নার সোজা হইল না? ঠিক আছে। এখন এই সেম কাজটা কিন্তু আমার ডিরেক্ট সিলেকশন টুলে থাকা অবস্থায়ও হয়, আবার হচ্ছে কি সিলেকশন টুলে থাকা অবস্থায়ও হয়, কিন্তু ওল্ড ভার্সনের যেগুলো আছে 2019 17 ওইখানে ডিরেক্ট সিলেকশন ছাড়া কি হয় না, বুঝতে পারছেন? তাহলে হচ্ছে দেখেন এর
পরে আমাদের আরো অনেক কিছু টুল আছে, তাই না? তো আমাদের রাউন্ড রেক্ট্যাঙ্গেল আছে, এটার কাজ হচ্ছে কি, জাস্ট এই কর্নারটা শুরুতেই কি থাকবে, একটু রাউন্ড থাকবে আর কি। দেন এরপরে যেটা আছে এটা হচ্ছে ইলিপস টুল। ইলিপস টুলটা হচ্ছে কি গোলাকার শেপ দেবে, তাই না? এখন এখানে একটা বিষয় আলোচনা করি, সেটা হচ্ছে আমরা যখনই একটা বৃত্ত আঁকতে যাই, বৃত্তটা এমন হতে পারে ডিমের মতো হয়ে যেতে পারে বা আদার্স বিভিন্ন শেপের হতে পারে না, এটাকে যদি আপনি ঠিক রাখতে চান, একদম এসপেক্ট রেশিও মেনটেন করে ড্র করতে চান, তাহলে আপনাকে হচ্ছে কিবোর্ড থেকে শিফটটা প্রেস করে ধরতে হবে। এখন শিফটটা কখন প্রেস করবেন, আগে না পরে? শিফটটা প্রেস করবেন যখন আপনি শেপটা ড্র করা শুরু করছেন। অলরেডি দেখেন আমার শেপ কিছু অংশ ড্র করা হয়ে গেছে না, এখন হচ্ছে আমি কি ধরবো, শিফট, এবং আমার লেফট বাটন চেপে ধরা থাকতেই হবে। দেন এই অবস্থায় শিফট প্রেস করে ধরে এখন আমি ড্র করব, ওকে। দেন এরপরে মাউসের লেফট বাটন ছেড়ে দিব, তারপরে কি ছাড়বো, শিফট ছাড়বো। কিন্তু ড্র করার আগে শিফট ধরে বসে থাকা যাবে না। যেমন ধরেন এখন যদি আমি শিফট ধরে বসে আছি, এখন ড্র করতে যাই, তাহলে কিন্তু প্রবলেম হবে। অনেক সময় কম্বিনেশন মানে ওই শেপটা কম্বাইন হয়ে যাবে, ওইটার সাথে এটা কি হয়ে যায়, যুক্ত হয়ে যায়। তা এই জন্য মাথায় রাখবেন শিফটটা কখন ধরবেন, ড্র করা স্টার্ট করার পরে, ঠিক আছে? ক্লিয়ার? এবং আমাদের এখানে আরো কিছু আছে কি, পলিগন। সেম ভাবে পলিগনটা যখন ড্র করবেন, পলিগন তো স্বাভাবিকভাবে কি ঠিকঠাক হচ্ছে না। এখন পলিগনের ক্ষেত্রে মডিফাই কি করতে হয়, দেখেন পলিগনে কোণ আছে কয়টা, 6টা। এখন এই 6টা থেকে যদি আপনি বাড়াইতে চান বা কমাইতে চান, যেমন বাড়াইলে আপনার এটা আরো ঘন হবে, আর যদি কমান লাস্ট এটা ত্রিভুজ হয়ে যাবে, বুঝতে পারছেন? তাহলে আমরা কিবোর্ডে যে 4টা অ্যারে বাটন আছে চিনি সবাই, জাস্ট উপরের দিকে একটা তীর, নিচের দিকে একটা তীর, ডান দিকে একটা তীর, বাম দিকে একটা তীর, একই জায়গায় 4টা আছে না? দেন এই 4টা অ্যারের মধ্যে উপরের দিকে যেটা, এটাকে বলে আপ অ্যারে, নিচের দিকে বলে ডাউন অ্যারে, ডান দিকেরটা বলে কি রাইট অ্যারে, বাম দিকেরটাকে বলে লেফট অ্যারে। আমরা যদি আপ অ্যারেটা প্রেস করি, সেম যখন আমি ড্র শুরু করব তারপরে লেফট বাটন ধরা থাকা অবস্থায় আপ অ্যারে প্রেস করলে কি হচ্ছে, কর্নারগুলো বাড়তেছে না? আর ডাউন অ্যারে প্রেস করলে কর্নারগুলো কমতেছে, তাই না? আপ অ্যারে প্রেস করতেছি বাড়তেছে, ডাউন অ্যারে প্রেস করতেছি, আমি কিন্তু লেফট বাটন ছাড়ি নাই, ঠিক আছে? যখন আমার শেপটা নির্দিষ্ট শেপে আসবে বা নির্দিষ্ট অবস্থায় আসবে, তখন আমি কি ছাড়বো, লেফট বাটন ছাড়বো। সবাই খেয়াল রাখবেন, কোনো শেপ ড্র করার সময় যদি কোনো পরিবর্তন আনতে চান, লেফট দিয়ে যখন ড্র শুরু করবেন, যতক্ষণ না পর্যন্ত আপনার শেপটা নির্দিষ্ট আকৃতি ধারণ করবে, ততক্ষণ পর্যন্ত লেফট বাটন কি করা যাবে না, ছাড়া যাবে না। এখন এর মাঝে আমরা কি কি ব্যবহার করতে পারি, শিফট ব্যবহার করতে পারি এবং আপ অ্যারে, ডাউন অ্যারে, তাই না? দেন এই দুইটা ব্যবহার করলে আমাদের হচ্ছে কি হচ্ছে, জাস্ট শেপের ভিতরে চেঞ্জ আসতেছে না? যদি আমরা ড্র করার সময় আপ অ্যারে প্রেস করি, তাহলে আমাদের কর্নারগুলো বাড়বে, আর ডাউন অ্যারে প্রেস করলে কর্নারগুলো কমবে। শিফট ধরা লাগবে না এখানে, শুধু মাউসে লেফট বাটন। এই যে ড্র করতেছি না, এই অবস্থায় আপ অ্যারে প্রেস করলে বাড়বে, ডাউন অ্যারে প্রেস করলে কমবে। শিফট ধরা লাগবে যদি আপনি এটাকে কি করতে চান, এসপেক্ট রেশিও ঠিক রাখতে চান। এইটা গোলাকার আছে না, কারণ এই রেক্ট্যাঙ্গেলে তো আর গোলাকারের কোনো প্রয়োজন নেই, আছে ইলিপসে গোলাকারের প্রয়োজন আছে, তাই না? সেক্ষেত্রে আপনি কি ধরবেন, এখন ইলিপসে যদি শিফট না ধরেন তাহলে এই ডিমের মতো হতে পারে না, এই ক্ষেত্রে আপনি শিফট ধরবেন, ঠিক আছে? আপনার স্কোয়ারটা যখন আপনি একটা রেক্ট্যাঙ্গেল নিচ্ছেন, এখন ধরেন আপনার স্কোয়ার প্রয়োজন, আসলে আপনার হয়ে যাচ্ছে লম্বা বা এদিক সেদিক হয়ে যাচ্ছে না, যদি শিফট ধরেন তাহলে এটা কি থাকবে, একদম স্কোয়ার থাকবে না? আপনি মাউস অনেক দূরে নিয়ে যাবেন, দেখবেন আপনি এই সাইড বাড়াইলে সাথে সাথে কোন দিক বাড়তেছে, নিচের দিকেও বাড়তেছে না? আর শিফট ছেড়ে দিলে একদিকে বাড়বে, ক্লিয়ার? তাহলে শিফটের কাজ হচ্ছে এসপেক্ট রেশিও কি করা, ঠিক রাখা। মানে আপনি যদি একদিকে 1 ইঞ্চি বাড়ান, অপর দিকেও কত বাড়বে, 1 ইঞ্চি বাড়বে। সেম ভাবে আপনি যখন একটা শেপকে এমনিতে বড় করতেছেন, ধরেন এই অবস্থায় বড় করবেন, এই দিকে ধরলে কি শুধু একদিকে বাড়তেছে না? কিন্তু যদি শিফটটাকে ধরে নেন, তখন দেখবেন কি এই দিকের পাশাপাশি মানে উইথের পাশাপাশি হাইটও বাড়তেছে না? তাই জন্য শিফটের কাজ হচ্ছে কোনো কিছুকে ছোট বড় করার সময় যদি আপনি শিফটকে ধরেন, তাহলেও এসপেক্ট রেশিও ঠিক রাখবে। তার মানে আপনার একদিকে যদি 1 ইঞ্চি বড় করে, অন্যদিকেও সে কি করবে, 1 ইঞ্চি বড় করবে, বুঝতে পারছেন?
এরপর আছে হচ্ছে কি আমাদের স্টার। স্টারের ক্ষেত্রে আপনি জাস্ট হচ্ছে শুধুমাত্র স্টারটাকেও ড্র করতে পারবেন পলিগনের মতোই। এটাও আপ অ্যারে প্রেস করলে স্টারের যে ইয়েগুলো আছে, ডানাগুলো আছে, এগুলো বাড়তেছে না। আর যদি ডাউন অ্যারে প্রেস করেন ডানাগুলো কমবে। ক্লিয়ার? আপ অ্যারে প্রেস করলে ডানা বাড়বে, ডাউন অ্যারে প্রেস করলে ডানাগুলো কমবে না। দেন লাস্ট কোথায় চলে আসবে? ত্রিভুজে। আবার যখন বাড়াবেন তখন এই যে 4টা পাচ্ছেন, 5টা পাচ্ছেন, 6টা পাচ্ছেন, এভাবে যেতে দেখবেন কি একটা সূর্যমুখী ফুলের মতো রূপ ধারণ করতেছে না? এখন এই শেপগুলোর মধ্যেও কিন্তু আপনার হচ্ছে রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট আছে। যেমন আপনি যদি পলিগনটা একটু ড্র করেন, এখান থেকে আমি যদি পলিগনটা ড্র করি, একটু বাড়াই 6টা নাকি, দেখেন এগুলোর মধ্যেও কি আছে? রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্টটা আছে না? দেখেন রাউন্ড করতে পারতেছেন না? তার মানে এই যে ইতিপূর্বে যেগুলো দেখাইছি রাউন্ডেড অ্যাঙ্কর পয়েন্ট, এরপর হচ্ছে কি শুধুমাত্র অ্যাঙ্কর পয়েন্ট, এগুলো কি এই শেপের মধ্যেও বিদ্যমান না? এই দেখেন এই যে যদি এটা ধরে টান দেন, কি একটা সবগুলো ধরা আছে, একটাকে ধরলাম, এই সাইড থেকে রাউন্ড হইলো না? তাহলে একটা শেপকে এভাবে ড্র করতে, এই যে শেপগুলো আছে এই শেপগুলো দ্বারা আমাদের সব ডিজাইন করতে হবে এবং এইটাকেই কাটতে হবে, মডিফাই করতে হবে। ঠিক আছে? তাহলে আমরা হচ্ছে এইভাবে শেপ ড্র করতে পারবো। এখন আসি, কোন শেপকে যদি আপনি দুই ভাগে বিভক্ত করতে চান, শেপটাকে দুই ভাগে বিভক্ত করতে চান, তাহলে কি করতে হবে? ধরেন আপনি এইখানে একটা শেপ ড্র করছেন যেটা হচ্ছে ইলিপস। এখন এই ইলিপসটাকে আপনি চাচ্ছেন কি দুইটা ভাগে ভাগ করতে। কয় ভাগে? দুইটা ভাগে ভাগ করতে। তাহলে আপনারা এখানে নিচে দেখবেন কিছু সিজার টুল আছে। কি টুল আছে? কোথায় গেল? আচ্ছা, এখানে দেখেন স্কেচার টুল, নাইফ টুল এবং হচ্ছে কি ইরেজার টুল। দেখুন এই তিনটা টুলের কাজ তিন রকম। যদি আপনি ইরেজার টুল নেন, ইরেজার টুল নিলে আপনি এখন হচ্ছে টান দিলে দেখেন এই জায়গা বরাবর কাটছে, এই জায়গা বরাবর কি হয়ে গেছে? কেটে গেছে না? আপনি যদি এদিক দিয়ে টান দেন তখন দেখবেন, সরি আবার যাই, ইরেজার টুল মানে এই যে আমরা রাবার দিয়ে যেভাবে মুছে ফেলি না, এই অংশটা কি সেভাবে মুছে গেছে না? খেয়াল করেন এখানে দেখেন এটা আলাদা হয়ে গেছে না? তার মানে আপনি যদি ইরেজার টুল দিয়ে কখনো, মানে এটা হচ্ছে কি, মানে কোনো শেপের মধ্যবর্তী অংশ থেকে ভাগ করতে চাচ্ছেন, মুছে ফেলতে চাচ্ছেন, এমন কোনো কিছু। ঠিক আছে? তাহলে আপনি যদি এই ইরেজার টুল দিয়ে উপর থেকে নিচ পর্যন্ত একটা টান দেন, তাহলে এই শেপটা কি হয়ে গেল? জাস্ট এখন খেয়াল করেন আমরা যখন টান দিচ্ছি তখন কিন্তু এটা দুই ভাগে বিভক্ত হচ্ছে, কিন্তু যখনই আবার মুভ টুলে যে টান দিচ্ছে দুইটা একসাথে সরতেছে না। কেন সরতেছে বলেন তো? কারণ দুইটা একই সাথে এখনো কি সিলেক্টেড আছে। যখন আমি বাহিরে ক্লিক করে ডিসিলেক্ট করতেছি, এখন আমি কি একটাকে আলাদাভাবে সিলেক্ট করতে পারলাম না? এখন টান দিলে কি হচ্ছে? আলাদাভাবে যাচ্ছে। এখন এই মানে ইরেজার টুল দিয়ে যদি আপনি অল্প একটু মুছেন, মনে করেন আপনি এখান থেকে এতটুকু মুছলেন, তাহলে এই শেপটা কি দুই ভাগে বিভক্ত হয়েছে? শুধুমাত্র এই মাঝখানের অংশটা মুছে গেছে। আর যদি আপনি এই কর্নার থেকে এই কর্নারে চলে যান, তার মানে এটা কি আলাদা হয়ে গেছে না? তো এখন এই আলাদা করার জন্য আমরা এটা সাধারণত ব্যবহার করি না। আলাদা করার জন্য আমরা যে টুলটা ব্যবহার করি, বাকি যে দুইটা টুল আছে, দেখেন এখানে একটা টুল আছে যেটা হচ্ছে ইরেজার টুলের পর আছে কি নাইফ টুল, আর হচ্ছে কি স্কেচার টুল। কি টুল? স্কেচার টুল আর হচ্ছে কি নাইফ টুল। তাহলে আমরা স্কেচার টুলটা যদি যাই, স্কেচার টুল হচ্ছে কি আপনি এইখানে যে অ্যাঙ্কর পয়েন্ট আছে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন এবং হচ্ছে কি এই কর্নার অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করবেন। ওকে, তাহলে এখন দেখেন তার মানে এই দুইটা অ্যাঙ্কর পয়েন্ট থেকে কি আলাদা হয়ে গেছে না? আপনি যদি এখানে এইভাবে ক্লিক না করে এখান থেকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিই, আমি এখান থেকে এই জায়গাতে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে নিলাম। ওকে, দেন নাইফ টুলটাকে স্কেচার টুলটাকে নিলাম, নেওয়ার পরে এই অ্যাঙ্কর পয়েন্টে ক্লিক করলাম এবং হচ্ছে কি, সরি এটা অলরেডি ইতিপূর্বে ক্লিক করছি আমি, তাই না? এখন এইটাতে ক্লিক করলাম, তাহলে এখন কি হয়েছে? দেন এই অংশটা মানে অ্যাঙ্কর পয়েন্টকে ধরে সোজাসুজি কাটতেছে কোন টুলটা? স্কেচার টুল না? নাইফ টুলটা কিভাবে কাজ করে দেখেন, নাইফ টুলটা হচ্ছে আপনি এভাবে ধরে যে জায়গা থেকে টান দিবেন সেই জায়গা থেকে কি হয়ে যাবে? কেটে যাবে।
সরি। আচ্ছা এই যে এখন দেখেন মানে আগের বার কাজ করে নাই আর কি। নাইফ টুলটা কি, মানে আমরা সাধারণ চাকু দিয়ে যেভাবে কাটি না, সেম ভাবে আপনি ধরে যে বরাবর কাটা মানে কাটতে চাইবেন, ধরেন আপনি কাটতে চাচ্ছেন এখান থেকে এখানে, দেখেন এটা কি আলাদা হয়ে গেছে না। দেন আপনি যদি মনে করেন যে এই শেপটাকে আমি নতুন আরেকটা শেপ নিই, আচ্ছা নতুন একটা শেপ নিলাম, নেওয়ার পরে সরি দেখেন এই যে আমি এই যে মাত্র একটা প্রবলেম হয়ে গেল, কেন হয়েছে বলেন তো? মানে শিফট না, মানে ওই শেপ টুলটাই আমার কি ছিল, আমি কিন্তু একটা আঁকতে চাইছিলাম, তো কয়টা আঁকা হয়ে গেছে, কারণ আমি ওই টুলটা চেঞ্জ করি নাই। কিন্তু আমি শুরুতেই বলছি যখনই আপনি আদার্স কোনো কাজ করবেন, নাইফ টুলের কাজ করবেন, এখন এমন হতে পারে যে অনাকাঙ্ক্ষিতভাবে আপনার হাত চাপ লেগে এরকম কি শেপ কেটে যেতে পারে না। এই জন্য আপনার এই বাকি টুল, শুধুমাত্র মুভ টুল ব্যতীত বাকি টুলের কাজ শেষ হইলে কোথায় চলে যাবেন, মুভ টুলে চলে যাবেন, ঠিক আছে? তাহলে নাইফ টুলটা কিভাবে কাজ করতেছে, আপনি সাধারণভাবে শেপের যে অংশ ধরে কি করবেন, জাস্ট একটা টান দিবেন, ধরেন আমি এরকম হিজিবিজি করে টান দিলাম, তাহলে দেখেন এখানে কিভাবে কাটলো, মানে ফ্রি হ্যান্ডেলে আপনি কাটতে পারতেছেন না, দুটা অর্ধ পৃথিবীর মতো হয়ে গেছে না। তাহলে কাটতে পারবেন এই টুলগুলো দ্বারা। তাহলে কি ইরেজার টুল কিভাবে কাটে, জাস্ট ওই অংশটা মুছে ফেলে, কিন্তু যখনই আপনি এরিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত মুছে ফেলতেছেন তার মানে কি দুটো আলাদা হয়ে যাচ্ছে। আর যদি মনে করেন শুরু থেকে শেষ পর্যন্ত আপনি মোছেন নাই, আপনি শুধু এইখানে কিছু অংশ কি করছেন, মুছে ফেলছেন, তখন কি হবে, জাস্ট এটা কিন্তু কাজ করতেছে না, কারণ এটা আমি সিলেক্টেড নেই, আমি সিলেক্টেড আছি এইটা না। এখন যদি এটাতে কাজ করে দেখেন এই অংশটা কি, অর্থাৎ এক কথায় আমরা ছোটবেলায় যে পেন্সিল রাবার ব্যবহার করছি, রাবারটা কিভাবে যে অংশটা আপনি ঘষবেন সে অংশটা কি মুছে যাবে, সেভাবে এটা কাজ করবে। আর নাইফ টুল যেটা মানে স্কেচার টুল যেটা আছে, এটা হচ্ছে সোজাসুজি ভাবে যেখানে অ্যাঙ্কর পয়েন্ট পাবে সেখান থেকে কাটবে, অ্যাঙ্কর পয়েন্ট না পাইলে কোনো কাটবে না, বুঝতে পারছেন? কারণ আপনি এটাকে যখনই ধরবেন, ধরেন এখানে অ্যাঙ্কর পয়েন্ট নেই, আমি এখান থেকে স্কেচার টুলটা নিলাম, এখানে অ্যাঙ্কর পয়েন্ট আছে তাই না, ক্লিক করলাম, কিন্তু এখানে কি অ্যাঙ্কর পয়েন্ট আছে, এখানে ক্লিক করেন, না সরি অ্যাঙ্কর পয়েন্ট ছাড়াও কেটে গেছে, কিন্তু অনেক সময় অ্যাঙ্কর পয়েন্ট ছাড়া কি করে না, কাটে না, অর্থাৎ এক পাত থেকে আরেক পাতে ক্লিক করলে আপনার কেটে যাবে। কিন্তু এখানে অ্যাঙ্কর পয়েন্ট অটো অ্যাড হয়েছিল কিনা এটাও আমার একটু দেখার বিষয়, কারণ এটা আমি টুল দিয়ে কাটছি তো। আচ্ছা কন্ট্রোল জেড দিয়ে আমি একটু ব্যাকে যাই, এটা সম্পূর্ণ আছে, এখানে ক্লিক করলাম এবং হচ্ছে কি অর্থাৎ দুই পাতে যখনই আমি ক্লিক করতেছি এই পাত থেকে ওই পাত সোজাসুজি কি আলাদা হয়ে গেল না। এরপর হচ্ছে কি নাইফ টুল, আপনি যেখানে চাকুর মতো টান দিবেন সেখানে কেটে যাবে, কিন্তু এটার ক্ষেত্রে দেখেন আমি এই অর্ধেক কাটলাম, তা এখন কি দুইটা আলাদা হবে, এখানে আলাদা হবে না, কারণ হচ্ছে আমি কাটছি কতটুকু, অর্ধেক, এই সম্পূর্ণটা না কাটলে তো এইটুকুর সাথে এইটুকু মিলে আছে না, বুঝতে পারছেন? তাহলে শেপ কাটতে পারবেন সবাই অন্য অন্য শেপ ড্র করে। আচ্ছা এখন শেপ কাটার আমরা একটা ওয়ে দেখাইলাম, যেটা হচ্ছে তিনটা কাটারের মাধ্যমে, টুলের মাধ্যমে, তাই না? এখন আর একটা টুলের মাধ্যমে আমরা শেপ জয়েন করব, কাটা শেপগুলোকে কি করব, মানে এতক্ষণ শেপটাকে কাটছি, এখন শেপকে কি করব, জয়েন করব। জয়েনটা কিভাবে করা যায় একটু দেখেন, আমরা এখান থেকে হচ্ছে কি একটা শেপকে নিলাম, সেটা হতে পারে আমাদের রেক্ট্যাঙ্গেল অথবা রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, দুইটা শেপকে নিলাম। এখন দেখেন এই শেপ দুইটা আমাদের কি অবস্থানে আছে, আলাদা আলাদা আছে না। এখন আমি চাচ্ছি এখানে যেন এই শেপটা এরকম ছোট থাকে আর এখানে এরকম বড় একটা শেপ আসে, অর্থাৎ এই দুইটা মিলে যেন কি হয়, একটা শেপ হয়, দুইটা মিলে একটা শেপ হয়। তাহলে এই কাজটা করার জন্য আমাদের যেটা করতে হবে, দুইটা শেপকে আগে একসাথে ধরতে হবে, যেহেতু আমি কাজ করব কয়টা শেপে, এতক্ষণ পর্যন্ত আমরা যে ইফেক্টগুলো যাই অ্যাপ্লাই করছি কয়টা শেপে অ্যাপ্লাই করছি, একটা শেপে, কিন্তু এখন আমি অ্যাপ্লাই করব কয়টা শেপে, তার মানে এখন আমাকে কয়টা শেপ ধরতে হবে, দুইটা, তাহলে একটা ধরলাম, দ্বিতীয়টা ধরার জন্য আমাদের কিবোর্ড থেকে শিফট প্রেস করে সেকেন্ডটাতে ক্লিক করতে হবে। যদি দুইবার ক্লিক করে ফেলেন তাহলে কি হবে, সিলেক্ট হওয়াটাই আবার ডিসিলেক্ট হয়ে যাবে। তাহলে এটা খেয়াল করবেন, এই যে বাউন্ডিং বক্সটা দেখবেন। আর দ্বিতীয় হচ্ছে এই যে দেখেন যে শেপটা সিলেক্ট হয় সেই শেপের সাইডে কি থাকে, একটা কালার আসে না। দেন এইটা কিন্তু এখানে পাত আছে, কিন্তু এখানে কোনো কালার আছে
কারণ এটা সিলেক্টেড না। আবার মাউস এখানে নিলে কি ওই কালারটা শো করে, তাই জন্য মাউস বাহিরে নিয়ে চেক কর। তাহলে শিফট দিয়ে এটাকে দিলাম, তার মানে এখন কি দুইটা শেপই সিলেক্টেড আছে না? তাহলে দুইটা শেপকে সিলেক্ট করা অবস্থায় আমি আরেকটা টুল ব্যবহার করব, যেটার নাম হচ্ছে শেপ বিল্ডার টুল। কি টুল? শেপ বিল্ডার টুল। এখন শেপ বিল্ডার টুল দিয়ে দেখেন কি করতেছে, এখানে অনেকগুলো শেপ ড্র করছে। ড্র করার পরে সেটা দিয়ে যখনই জয়েন করলো একটা কিসে মেঘের আকৃতি ধারণ করে ফেললো না? একটা কি মেঘের আকৃতি হয়ে গেছে না? সেম ভাবে আমি যদি এখন শেপ বিল্ডার টুলটা নিই, নেওয়ার পরে দেখেন আমার এখানে কি একটু জিরি একটা ইয়ে আসতেছে না? এই অংশ থেকে জিরি একটা অপশন আসতেছে, এবং আমার মাউসের সাথে অবস্থানটা কি আছে দেখেন তো, প্লাস, তাই না? এখন আমি যদি মনে করি এইটার সাথে এইটাকে যুক্ত করব, তাহলে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এখান থেকে টান দিয়ে কোথায় নিব? এই জায়গাতে নিব। তাহলে কোনটা কোনটা যুক্ত হইলো? ওইটার সাথে এটা যুক্ত হয়েছে, তাই না? এখানে আর একটা সেকশন আছে, তাই না? তাহলে এটার সাথে যুক্ত করার জন্য আবার কি এইটার থেকে এইটা যখনই অ্যাপ্লাই করলাম, এখন দেখেন সেকশন কয়টা হয়ে গেছে? একটা হয়ে গেছে না? এখন যদি আমি মানে মুভ টুলে চলে গেলাম, দেখেন এখন কয়টা শেপ এখানে? একটা শেপ না? আবার দেখেন দুইটা হোক, তিনটা হোক, যতগুলো শেপই হোক না কেন আপনি চাচ্ছেন কি করতে? একটা শেপে পরিণত করতে। তাহলে কি টুল নেবেন? সবগুলোকে আগে ধরবেন, একটা ধরবেন, শিফট দিয়ে বাকিগুলো সিলেক্ট করে নেবেন। এখন এখানে একটা বিষয় বলি, দেখেন এখানে কিন্তু দুটো শেপ ওভারল্যাপ করছে, তাই না? এখন আপনি ভাবলেন যে হচ্ছে আপনি এইটাকে ধরছেন, এইটাকে ধরছেন, এখন এইখানে তো এইটা এর নিচে এটা আছে না? এখন এইখানে ক্লিক করবেন শিফট দিয়ে, তাহলে কি ওকে ধরা পড়ছে? কারণ এইখানে এই শেপটা সবার উপরে না? তাহলে এইখানে এই শেপটা যেখানে ফাঁকা জায়গা আছে উপরে নেই, সেই জায়গাতে ক্লিক করতে হবে, ঠিক আছে? তাহলে আমি দেখেন, হ্যাঁ, কোন জায়গাতে ক্লিক করতেছি একাধিক ধরার জন্য? যেখানে কমন শেপ আছে সেখানে না, কিন্তু কমন শেপের বাহিরে, বুঝতে পারছেন? কারণ এই জায়গাটাও কমন, এই জায়গাটাও কমন, এইটাও কমন, এটাও কি কমন না? কারণ এখানে একই জায়গায় দুই তিনটা শেপ। হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, তাহলে আমরা কোথায় ধরবো? জাস্ট যেখানে কমন শেপ নয় সেই জায়গা থেকে সিলেক্ট করলাম, করার পরে কোথায় চলে যাব? শেপ বিল্ডার। এখন যদি সবগুলোকে একসাথে যুক্ত করতে চাই, আমি চাইলে এক এক করে এভাবে মিলাইতে পারবো, আবার চাইলে কি একসাথে মাউসের লেফট বাটন প্রেস করে ধরে এই জায়গাটা এইভাবে দেখেন কি করে দিলাম, ড্র করে দিলাম। তাহলে দেখেন এখানে কি একটা পান পাতা টাইপের হয়ে গেছে না? তাহলে শেপকে জয়েন করতে পারবেন। এখন এই টুলের আবার অপশন কিন্তু স্যার দুইটা এই শেপ বিল্ডারের, একটা হচ্ছে জয়েন আর একটা হচ্ছে ডিলিট। জয়েন্ট আর একটা কি? তাহলে ইতিপূর্বে আমরা জয়েন ডিলিট মানে কাটছিলাম, ভাগ করছিলাম কি দিয়ে? স্কেচার ইরেজার টুল দিয়ে না? এখন ভাগ করব শেপ বিল্ডার দিয়ে। কি দিয়ে? এন্ড শেপ বিল্ডার দিয়ে কেন ভাগ করব? কারণ হচ্ছে দেখেন আমরা একটা চাঁদ বানাবো, এখানে কি বানাবো? এখন এই চাঁদটা যদি আপনি এই টুল দিয়ে কাটতে যান, নাইফ টুল বাই তিনটা, আপনি কি আসলে পারফেক্ট শেপ বানাইতে পারবেন? ওরকম গোলাকার হবে? কিন্তু এখন যদি আমরা কি করি, দুইটা শেপ দিয়ে বানাই, যেমন একটা শেপ আমি একটা একটু কালারটা একটু চেঞ্জ করি, আরেকটার কালার রাখলাম ইয়েলো, দেখেন এখন এই যে লাল অংশটা আছে আমরা যখন এইভাবে রাখতেছি, লাল অংশটা দ্বারা কি বোঝাচ্ছে? একটা চাঁদের মতো হয়ে গেছে না? খেয়াল করেন এখানে দুইটা শেপ নিছি, একটা দুইটাকে যখনই আমি একটাকে ওভারল্যাপ আরেকটা করলাম, একটা চাঁদের মতো আসলো, তাই না? এখন আমরা সেম ভাবে দুইটা শেপকে ধরলাম, ধরার পরে কোন টুলটা নিচ্ছি? শেপ বিল্ডার। এখন শেপ বিল্ডারের মাউসের সাথে কি আছে? প্লাস আছে, তাই না? কিন্তু যখনই আমি অল্টার প্রেস করে ধরতেছি এখন কি হচ্ছে? মাইনাস হচ্ছে না? এখন যখন প্লাস থাকবে তখন এ হচ্ছে যুক্ত করবে, যখন মাইনাস থাকবে তখন এ কি করবে? ডিলিট করে ফেলবে। কি করে ফেলবে? দেন আমি এখান থেকে অল্টার ধরলাম, ধরার পর হচ্ছে কি করি, ক্লিক করে দেখেন মাঝখানের টুকু কি ডিলিট হয়ে গেছে না? এখনো কি চাঁদ হইছে? এখনো কিন্তু দুই সাইডে রয়ে গেছে, তাই না? তাহলে আবার যে কোনো একটা যদি আমি এটাও ডিলিট করি তাও একটা চাঁদ পাবো, এটা ডিলিট করলেও কি একটা চাঁদ পাবো না? তাহলে আমি এইটাকেই ডিলিট করতেছি, যেহেতু আমার টার্গেটে কোনটাই ছিল, লালটা ছিল না। আবার এটাকে অল্টার প্রেস করে ধরে কি করলাম, ক্লিক করলাম। তাহলে দেখেন এখানে একটা কি পেয়ে গেছি। তাহলে দেখেন এক শেপ বিল্ডার টুল টুল দিয়ে দুইটা কাজ করা যায়, একটা হচ্ছে কি
কাটা যায়, আবার কি করা যায়, ডিলিট করা যায়। এখন এখানে একটা বিষয় আপনার খেয়াল করতে হবে, সেটা হচ্ছে দেখেন কাটার ক্ষেত্রে যদি এমন হয়, আর এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, আমার এই শেপ আর এই শেপ দুইটার সাইজ কি একই না? এই শেপের উপর দিয়ে এই শেপের লাস্ট এরিয়া কি ক্রস করছে? এখানে একটা পাথ ক্রস করছে দেখছেন? যদি কোনোভাবে এই পাথটা ক্রস না করে তাহলে কিন্তু শেপ বিল্ডারে কোনো কাজ করবে না, বুঝতে পারছেন? একটা শেপের সাথে আর একটা শেপের পাথ যদি কি না হয়, ক্রস না হয় বা ওভারল্যাপ না হয়, তাহলে শেপ বিল্ডার টুল কোনো প্রকারের কাজ করবে না। কারণ আমি এখন শেপ বিল্ডার টুল নিলে দেখেন এখানে যেটুকু একটা ঘর হইছে পাত দিয়ে সেই জায়গাটুকু একটা সেকশন দেখাচ্ছে না? আবার এটা কি, এটা আর একটা সেকশন, ওকে। কিন্তু আমার যদি এখন এমন হয় যে আমার এই শেপটা ছোট, এই শেপটা কি এর মধ্যে পড়ে গেছে, তাহলে দেখেন এখন কিন্তু ঘরটা দেখাবে ভিন্নভাবে। কারণ এইটুকু আলাদা দেখাবে এইটুকু, কারণ এখানে ক্রস হয়েছে কোনটুকু, এই জায়গাতে পাতটা আলাদা হয়েছে না? বুঝতে পারছেন? তাহলে শেপ বিল্ডার টুলটা কাজ করে কাকে ধরে? পাতকে ধরে। যখন একটা পাত আর একটা পাতের উপর ওভারল্যাপ করবে, একটা ঘর তৈরি করবে, সেই জায়গাতে আমি ওকে জয়েন করতে পারবো এবং কি করতে পারবো, ডিলিট করতে পারবো না? জয়েন করার জন্য অত কিছু দরকার নাই, কিন্তু ডিলিট করার জন্য অবশ্যই কি পাতটা যেন ঠিকঠাক ক্রস করে ওভারল্যাপ করে এটা দেখতে হবে না? কারণ এখন যদি আমি এটা ক্লিক করি আমার কি চাঁদ হবে? যদি আবার এমন করি একটা সাইড, এটার একটা সাইড এরকম ক্রস করলো, দ্বিতীয় সাইডটা কি করে নাই, এখন কি হবে জানেন, এই যে এই জায়গা ক্রস করছে না, তাহলে কাটবে কোনটুকু, এই জায়গায় কাটবে না? তবে এইখানেও একটা চাঁদ হবে, সেটা কোনটুকু, এই যে উপরে এইটুকু, তাই না? তাহলে এখানে খেয়াল করবেন যখন টোটালটা ধরবেন এরকম ভাবে সেকশন দেখাবে, তার মানে আপনি বুঝতে পারবেন যে শেপ বিল্ডার টুল দিয়ে এই সেকশন ওয়াইজ কি করতে পারবেন, শেপগুলোকে মাইনাস করে বিভিন্ন এলিমেন্ট বানাইতে পারবেন। ঠিক আছে, তাহলে আমরা এখানে অল্টার দিয়ে এটাকেও মাইনাস করলাম, এটাকেও কি করলাম, তাহলে এখানে আরেকটা টাইপের চাঁদ পাইলাম না? আর যদি এই দুইটাকে মাইনাস করি তাহলে কি অনেক মোটা একটা ইয়ে পাইছি, তাই না? এখন এই চাঁদের মধ্যে যদি স্টার বসাইতে চান পারবেন বসাইতে? কি করবেন, স্টার কি আমার বানানো লাগবে নাকি হচ্ছে অলরেডি আছে স্টার? এখন স্টারটা অনেকগুলো চাকা, তাই না? কমিয়ে কয়টা দিবেন? ডিজাইনের ক্ষেত্রে অনেক সময় 5টা ব্যবহৃত হয়, 4টেও ব্যবহৃত হয়, ঠিক আছে? কারণ ডিজাইনে 5টা দিতে হবে এমন কোনো শর্তটা নেই, আপনার ডিজাইনে যেমনটা ভালো লাগে স্টার মতো বোঝা গেলেই হইলো। তাহলে দেখেন একটা কি চা দেখে ফেললাম না আমি? তাহলে আপনারা এইটুকু প্র্যাকটিস করতে পারবেন না এখন স্যাররা?